ওকে, আমরা হচ্ছে আমাদের নেক্সট পার্ট স্টার্ট করলাম। হ্যাঁ, ব্যাকটেরিয়ার কোষের ব্যাকটেরিয়ার সেকেন্ড ক্লাসের সেকেন্ড পার্ট আমরা স্টার্ট করলাম, ঠিক আছে? সো দেখো, আমরা আমরা নেক্সট মানুষের রোগ এটা পড়ছিলাম, এখন আমরা পড়ব অন্যান্য প্রাণীতে রোগ। এইখান থেকে তোমাদের পড়ার মতো কিছুই লাগবে না, উদ্ভিদের রোগে আসো। আচ্ছা, কোয়েশ্চেন যে কোন কোন উদ্ভিদের রোগ ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? কোন কোন উদ্ভিদের রোগ ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? দেখো, গমের টুন্ডু রোগ, ধানের পাতা ধসা রোগ। সো যদি কোয়েশ্চেন আসে ধানের পাতা ধসা রোগ কোন অণুজীবের মাধ্যমে ছড়ায়, অ্যান্সার ব্যাকটেরিয়া। গমের টুন্ডু রোগ কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? গমের টুন্ডু রোগ কোন অণুজীবের মাধ্যমে ছড়ায়? অ্যান্সার হবে ব্যাকটেরিয়া, ঠিক আছে? গমের টুন্ডু রোগ কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? অ্যান্সার হবে গমের টুন্ডু রোগ কোন অণুজীবের মাধ্যমে ছড়ায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া না ছত্রাক? অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। সো এভাবেই জাস্ট মনে রাখতে হবে, গমের টুন্ডু রোগ, ধানের পাতা ধসা রোগ, এই দুইটাই ব্যাকটেরিয়া বাহিত রোগ। খাদ্যদ্রব্যের পচন ও বিষাক্তকরণ। খাদ্যদ্রব্যের পচন ও বিষাক্তকরণ, এইখান থেকে ওরকম পড়ার মতো কিছু নাই, জাস্ট একটা নাম পড়বা যে বোটুলিজম ব্যাকটেরিয়া মানুষের মৃত্যু ঘটাতে পারে। সিকিউর জন্য না, এগুলো জাস্ট এমসিকিউর জন্য। হ্যাঁ, ব্যাকটেরিয়ার অপকারিতা এটা কিন্তু এমসিকিউর জন্য, সিকিউতে আমি এখান থেকে তেমন কিছু আসতে দেখি নাই, এমসিকিউ। হ্যাঁ, তো যদি কোয়েশ্চেন আসে মানুষের মৃত্যু ঘটায় কোন ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে বোটুলিজম। বোটুলিজম। আচ্ছা, বাকি এগুলো কিছু পড়া লাগবে না, আমরা আমাদের এইচএসসি লেভেলে এগুলো কিছু পড়ি নাই, অ্যাডমিশনের লেভেলে যাই টুকটাক পড়ছিলাম, বাট এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেনই আসে না। অ্যাডমিশনেও আসতে দেখি নাই আমি, এইচএসসি লেভেলেও আসতে দেখি নাই। ওকে, এখন আসি ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। এটা একবার রিডিং পড়লে তোমরা নিজেরাই বুঝবা, এটা আমি তোমাদের উপর ছাড়তেছি, ঠিক আছে? একবার রিডিং পড়বা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, একবার রিডিং পড়লে তোমরা নিজেরাই বুঝবা। কারণ আমরা ভাইরাসের বৈশিষ্ট্য পড়ছি, আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়ছি, মনে আছে? ভাইরাস শুরু করার আগে আমরা ভাইরাসের বৈশিষ্ট্যগুলো পড়ে নিয়েছিলাম, যে ভাইরাসের জড় বৈশিষ্ট্য, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া শুরু করার আগেই আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো পড়ে নিয়েছিলাম। সো ওই বৈশিষ্ট্য দিয়েই এই পার্থক্যগুলো আসলে বানাইছে। সো একবার রিডিং পড়লেই বুঝবা। আচ্ছা, ব্যাকটেরিয়া জনিত রোগ, ধান গাছের ব্লাইট রোগ। আচ্ছা, এটা একটু হেডলাইন পড়বা, যে ধান গাছের ব্লাইট রোগ এটা যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, এই হেডলাইনটা পড়বা, ঠিক আছে? যদি কোয়েশ্চেন আসে ধান গাছের ব্লাইট রোগ কোন অণুজীবের মাধ্যমে ছড়ায়, অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া। সো এইটুক জাস্ট এইটুক তোমার মনে রাখতে হবে, যে ধান গাছের ব্লাইট রোগ এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। ধান গাছের ব্লাইট রোগ এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। আর এখান থেকে কিছু পড়ার লাগবে না। হ্যাঁ, গাছের কিছুই পড়া লাগবে না, তোমরা আসো কলেরা, এবং কলেরা থেকে ভালোই সৃজনশীল আসে। হ্যাঁ, কলেরা একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ, আমরা আগের ক্লাসেই পড়ছিলাম। কলেরা কেমন রোগ? কলেরা হচ্ছে একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ, ঠিক আছে? সো কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে কলেরা ছড়ায়? ভিব্রিও কলেরা। দেখো, এখানে কলেরা ওয়ার্ডটা দেওয়াই আছে। সো এটা আইডেন্টিফাই করা একদমই ইজি, যে কলেরা ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। সো এই কোয়েশ্চেন যদি আসে নিচের কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে কলেরা রোগ ছড়ায়, বা কোন ব্যাকটেরিয়া কলেরা রোগের জন্য দায়ী, অ্যান্সার হবে ভিব্রিও কলেরা। দেখো, ভিব্রিও কলেরা। সো কলেরা ওয়ার্ড তো এখানে আসে, সো একটা বাচ্চাও বুঝবে। আচ্ছা, এখন আসি, এটা দেখতে কেমন মনে আছে? বাঁকা কমার মতো। এটা কিন্তু আমরা যখন ব্যাকটেরিয়ার সাইজ বা আকার নিয়ে পড়তেছিলাম তখনই পড়ছি, ঠিক আছে? ব্যাকটেরিয়া দেখতে বাঁকা কমার মতো। দেন আসি কলেরাজেন নামক, আচ্ছা এত কিছু বোঝা লাগবে না। আচ্ছা, কলেরাজেন একটি এন্টারোটক্সিন, এইটুক একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, কলেরাজেন একটি এন্টারোটক্সিন। যদি কোয়েশ্চেন আসে নিচের কোনটি এন্টারোটক্সিন, অ্যান্সার হবে কলেরাজেন। ভিতরের আর কথাবার্তা না বুঝলেও চলবে। এইটা একটু পড়বা, যে কে সর্বপ্রথম কলেরা জীবাণু আবিষ্কার করেন, অ্যান্সার হচ্ছে রবার্ট কপ। সো এখান থেকে আমরা চারটে ইনফরমেশন পড়লাম, যে কলেরা কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? ভিব্রিও কলেরা। দেখতে কেমন? বাঁকা কমার মতো। কলেরার জীবাণু সর্বপ্রথম কে আবিষ্কার করছে? রবার্ট কক। এবং নিচের কোনটি এক ধরনের এন্টারোটক্সিন, অ্যান্সার হবে কলেরাজেন। আচ্ছা, এখন আসি কলেরা রোগের লক্ষণ। হ্যাঁ, কলেরা রোগের প্রধান লক্ষণ হচ্ছে উদারাময় বা ডায়রিয়া, এটা মনে রাখা লাগবে।
কলেরা রোগের প্রধান লক্ষণ কি? প্রায় কোশ্চেন আসে এবং অনেক ইম্পর্টেন্ট। কলেরা রোগের প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া, মানে পাতলা পায়খানা, ঠিক আছে। প্রধান লক্ষণ হচ্ছে উদরাময় বা ডায়রিয়া, এটা মনে রাখা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর কি হতে পারে? মল থাকবে, মানে পানির মতো, ঠিক আছে, পানির মতো মল, মানে হচ্ছে পানির মতো মল থাকবে, মানে পাতলা পায়খানা যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে রোগীর দেহে জ্বর থাকবে, তারপর হচ্ছে বমি হতে পারে। সেগুলো হচ্ছে কলেরা রোগের লক্ষণ। তো একই সাথে কলেরা রোগ হলে তুমি এটা মনে রাখবা যে একদিকে ডায়রিয়া হয়ে পানি বের হতে থাকে, আরেকদিকে বমি হয়ে খাবার দাবার পানি বের হতে থাকে। সো মুখ দিয়েও বের হয়, পেট দিয়েও বের হয়। সো রোগী অনেক দুর্বল হয় এবং এক পর্যায়ে যদি চিকিৎসা না করা হয় মারা যায়। সো এই রোগগুলো একটু রিলেট করে পড়লে অনেক ইজি। এটা এইভাবে মনে রাখবা যে উপর থেকেও বের হতে থাকে কীভাবে? বমির মাধ্যমে। নিচ থেকেও বের হতে থাকে কীভাবে? ডায়রিয়ার মাধ্যমে। হ্যাঁ, আর প্রধান লক্ষণ কোনটা? প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া। এটা এইসব একটু মনে রাখা লাগবে। আচ্ছা, আরও একটা প্রধান লক্ষণ দিচ্ছে, সেটা হচ্ছে দেহে মাংসপেশির সংকোচন। এই রোগের প্রধান লক্ষণ। হ্যাঁ, কারণ আমাদের দেহ থেকে যখন পানি অনেক পরিমাণে কমে যায়, দেখো এখান থেকে তো পানি কমতেছে, ডায়রিয়ার মাধ্যমে পানি চলে যাচ্ছে, বমির মাধ্যমে আমাদের দেহ থেকে পানি চলে যাচ্ছে। তখন পানি গেলে এক ধরনের প্রবলেম হয়, সেটা হচ্ছে দেহের মাংসপেশির সংকোচন। হ্যাঁ, যেটাকে আমরা ক্র্যাম্প বলি। বলে না আমার পায়ে খিচ ধরছে, আমার রগে টান পড়ছে, ওই সব দেহের মাংসপেশি সংকোচন। এটাও একটা রোগের প্রধান লক্ষণ। সো রোগের প্রধান লক্ষণ আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে ডায়রিয়া আর একটা হচ্ছে মাংসপেশির সংকোচন। কিন্তু অপশনে যদি দুইটাই থাকে তুমি অ্যান্সার দেবা ডায়রিয়া। অপশন যদি এমসিকিউতে আসে যে নিচের কোনটি রোগের প্রধান লক্ষণ, ডায়রিয়াও যদি থাকে, মাংসপেশির সংকোচন দুইটাই থাকলে তুমি অ্যান্সার দেবা ডায়রিয়া। আচ্ছা, আমি জাস্ট যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো পড়লেই হবে সিকিউর জন্য এবং এমসিকিউ এর জন্য। আরও কতগুলা সিমটমস দিচ্ছে এখানে, দেখো রোগীর পিপাসা লাগবে, খিঁচুনি, খিঁচুনি মানেই হচ্ছে সংকোচন, খিঁচুনি দেখা দেবে, রক্তচাপ থাকবে, মানে হচ্ছে যেটাকে আমরা বলি প্রেশার, ব্লাড প্রেশার, ঠিক আছে, এবং তাপমাত্রা কমে যাবে। হ্যাঁ, দেহের তাপমাত্রা কি হবে? দেহের তাপমাত্রা কমে যাবে। সো এই বেসিক হচ্ছে রোগের লক্ষণগুলো তোমার পড়তে হবে, যেগুলো আমি মার্ক করে দিলাম। এখন আসি প্রতিকার। এখন তোমার হয়ে গেছে, এখন তুমি কি করবা? প্রচুর পরিমাণে পানি এবং লবণ যেহেতু এই রোগে আমাদের বের হয়ে যায় বমির সাথে এবং পায়খানার সাথে, সো আমাদের কি করতে হবে? আমাদের ডাবের পানি এবং খাবার স্যালাইন খেতে হবে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের কি খেতে হবে? আমাদের ডাবের পানি খেতে হবে, আমাদের খাবার স্যালাইন খেতে হবে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আইভি ফ্লুইড দেওয়া লাগতে পারে, যে ওই যে স্যালাইন দেয় না, অনেক সময় তো তোমরা দেখো স্যালাইন দেয় উপর থেকে, ঠিক আছে। ওই স্যালাইনকেই বলা হইতেছে আইভি ফ্লুইড। আইভি ফ্লুইড মানে হচ্ছে ইন্ট্রা ভেনাস ফ্লুইড। আইভি ফ্লুইড মানে হচ্ছে আইডিয়া হচ্ছে ইন্ট্রা, ভিতরে ভেনাস। সো আইভি ফ্লুইড মানে হচ্ছে ইন্ট্রা ভেনাস ফ্লুইড, ঠিক আছে। আচ্ছা, এবং ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া যেতে পারে। সো প্রতিকার জাস্ট এই কয়েকটা লাইন পড়লেই হবে, যে ডাবের পানি খেতে হবে, খাবার স্যালাইন খেতে হবে, আইভি ফ্লুইড বা আইভি দ্বারা মানে বোঝায় ইন্ট্রাভেনাস ফ্লুইড, মানে তোমার শিরার মধ্যে যে তরল পদার্থটা দেওয়া হয়। ইন্ট্রা মানে ভিতরে, ভেনাস মানে শিরা। সো শিরার ভিতরে তোমার যে উপর থেকে যে স্যালাইন দেয় না, ওইটাকেই বলা হইতেছে ইন্ট্রাভেনাস ফ্লুইড। এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশনও দেওয়া যেতে পারে। সো এই কয়েকটা কথা মনে রাখলেই হবে প্রতিকার থেকে। এখন আসি প্রতিরোধ। প্রতিরোধ কি ভাই? কলেরা তো একটা পানিবাহিত রোগ, তাই না? আবার বলতেছি, কলেরা কেমন রোগ? পানিবাহিত রোগ। কলেরা কোন কিসের মাধ্যমে ছড়ায়? পানির মাধ্যমে ছড়ায়। সো তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কলেরা রোগটা যেহেতু পানির মাধ্যমে ছড়ায়, সো পানি যাতে বিশুদ্ধ হয় এই দিকে খেয়াল রাখলেই হবে। হ্যাঁ, কলেরা একটা পানিবাহিত রোগ, তাই বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কলেরা পানিবাহিত রোগ, তাই বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে রোগীর বমি, মাছির সাথে গৌণ সংক্রমণ, এই লাইন পড়া লাগবে না। আচ্ছা, রোগীকে পৃথক ঘরে রাখতে হবে, রোগীকে প্রচুর পরিমাণে ডাবের পানি ও স্যালাইন খেতে দিতে হবে, এটা আমরা আগেও জানি। হ্যাঁ, সো এগুলাই ছিল প্রতিরোধের। জাস্ট আমি যেগুলো দেখাই দিচ্ছি এগুলো পড়লেই হবে, এর বাইরে কিছু পড়া লাগবে না, এগুলো একটা বাচ্চাও পারবে, ঠিক আছে। সো কলেরা আমাদের ইম্পর্টেন্ট ফর বট, মানে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমাদের ব্যাকটেরিয়া শেষ। এখন আমরা শুরু করব ম্যালেরিয়া। আচ্ছা, ম্যালেরিয়া শুরু করার আগে চলো আমরা ব্যাকটেরিয়া থেকে যে মেডিকেলের কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো সলভ করে আসি।
এক মিনিট। ওকে, আমরা শুরু করি, চলো। প্রথম কোশ্চেনে কি বলছে, নিচের কোন ব্যাকটেরিয়া, আচ্ছা নিচের কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে? হ্যাঁ, মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। আচ্ছা, এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। মনে আছে? চলো আমরা দেখে আসি। আচ্ছা, কি বলছিল, কোন ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে? হ্যাঁ, মনে আছে এটা? এই যে এই যে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, মানে অক্সিজেন ছাড়া বাঁচে। অক্সিজেন অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না মানে কি? মানে হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচবে। সো এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, আমি পড়াইছিলাম, ঠিক আছে? এটাকে এটাকে আমি পড়তে বলছিলাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে মেডিকেল এখানে লিখাই আছে, ঠিক আছে? সো এটা আমরা জানি যে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, মানে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, ঠিক আছে? সো এইটাই আমাদের আনসার হবে ক্লস্ট্রিডিয়াম। তার বইটা বের করি। হ্যাঁ, সো নিচের কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? হ্যাঁ, মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে, ওই সেম কথা, এটা অ্যান্সার হবে তাহলে কি বলতো? ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে? ক্লস্ট্রিডিয়াম, এটা হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচে, অক্সিজেন ছাড়া বাঁচে। দেখো, কষ্ট, এটাকে আমি এইভাবে মনে রাখতাম, কষ্ট। ক্লস্ট্রিডিয়ামকে আমি জাস্ট কষ্ট দিয়ে মনে রাখতাম, যেহেতু আমাদের সিকিউ লাগবে না এমসিকিউর জন্য। সো এমসিকিউ জাস্ট একটু মুখে এনে রাখতে পারলেই হয়, এমসিকিউটা জাস্ট একটু মুখে এনে রাখতে পারলেই হয়, কষ্ট দিয়ে মনে রাখবা, কষ্ট। হ্যাঁ, যেহেতু অক্সিজেন ছাড়া বাঁচে, সো ওর বাঁচতে কষ্ট হয়, এই জন্য এইভাবে আমি মনে রাখতাম যে অক্সিজেন ছাড়া বাঁচে, ওর বাঁচতে কষ্ট হয়, সো ও হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ও অক্সিজেন ছাড়া বাঁচে, সো যেহেতু অক্সিজেন ছাড়া বাঁচে তাই ওর বাঁচতে কষ্ট হয়, সো এইভাবে আমি মনে রাখতাম ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এটা আমরা পড়ছিলাম মিউকোপ্রোটিন, আমি বলছিলাম এটা মেডিকেলের কোয়েশ্চেন, মনে আছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে মিউকোপ্রোটিন দ্বারা গঠিত। চলো দেখাই, এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলতো? প্রধান উপাদান হচ্ছে আমাদের মিউকোপ্রোটিন। এটা মেডিকেলের কোয়েশ্চেন, এখানেও লেখা আছে, দেখছো? তোমরা সব মেডিকেলের কোয়েশ্চেন অলরেডি পড়া হয়ে যাচ্ছে। এইটা তোমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমরা এখনও যখন অ্যাডমিশনের স্টুডেন্টদের পড়াতে যাই, আমি জিজ্ঞাসা করি তোমরা কি হচ্ছে মেডিকেলের কোয়েশ্চেন দেখছো আগে বা সলভ করছো? বলে না, মানে ওরা কখনো কোয়েশ্চেন দেখেই নাই। কিন্তু তোমাদের এখনই একদম ভালোভাবে মেডিকেলের কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে। এবং আমরা কালকেই দেখছিলাম যে ভাইরাস যখন আমরা সলভ করতে গেছিলাম, ভাইরাসের একটা কোয়েশ্চেন মেডিকেলের 5 বছরে সেম কোয়েশ্চেন আসছে, টাইফয়েড আনসার ছিল। নিজের কোনটি ভাইরাস বাহিত রোগ নয়, টাইফয়েড। সো একই কোয়েশ্চেন বারবার মেডিকেলে রিপিট হয়, বারবার আসে। সো তুমি যদি এই মেডিকেলের কোয়েশ্চেনগুলো এখনই অ্যানালাইসিস করে ভালোভাবে পড়তে পারো, তাহলে মেডিকেল বা অনলাইনে অ্যাডমিশন ক্র্যাক করা তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। আচ্ছা, এখন আসি, কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত? বলছিলাম হেডলাইন পড়তে হবে, মনে আছে? এটা আমাদের হবে ক্রোমোটোফোর, কারণ ভলিউটিনও থাকে, ফ্লাজেলাও থাকে, ক্যাপসুলও থাকে। সো ব্যাকটেরিয়ার গঠনে কোনটি অনুপস্থিত? অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক্রোমোটোফোর। ব্যাকটেরিয়ার গঠনে কোনটি অনুপস্থিত? অ্যান্সার হবে আমাদের ক্রোমোটোফোর। চলো দেখি, এই যে আমি এই যে ব্যাকটেরিয়ার গঠনের এই হেডলাইনগুলো পড়তে বলছিলাম, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। সো এখানে সব কিছুই আছে উইথাউট ক্রোমোটোফোর। যেহেতু এই হেডলাইনের গুলার ভিতরে ব্যাকটেরিয়ার হচ্ছে হেডলাইনগুলোর ভিতরে ক্রোমোটোফোর নাই, সো ক্রোমোটোফোর এখানে অ্যান্সার হবে। আচ্ছা, নিচের কোনটির
যৌনুক্রম ঘটে না, এটার অ্যান্সার হবে হচ্ছে ব্যাকটেরিয়া। আসলে এইটা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন না, এটা আমাদের হচ্ছে শৈবাল ছত্রাক নামে আরেকটা কোয়েশ্চেন আসে, ওই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা আসছে। সো ব্যাকটেরিয়া কি যৌনুক্রম ঘটবে না, ব্যাকটেরিয়ার যৌনুক্রম ঘটবে না, এটা একটু মনে রাখতে পারো। বাট এটা আসলে কোয়েশ্চেনটা এটার উপর বেস করে আসছিল যে মসেও যৌনুক্রম ঘটে, মিউকরে যৌনুক্রম ঘটে, স্পাইরোগাইরাতেও যৌনুক্রম ঘটে, সো ঘটবে না কোনটা, ব্যাকটেরিয়া। সো এই যে এগুলোতে যে ঘটে, এইগুলোতে যে যৌনুক্রম ঘটে, এটা তুমি কেমনি বুঝবা, যখন তোমার শৈবালের ছত্রাক পড়া হয়ে যাবে তখন বুঝে ফেলবা। ঠিক আছে, সো এইটা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন না। ব্যাকটেরিয়া সম্পর্কে নিচের কোন উক্তিটি অসত্য, মানে নিচের কোন উক্তিটি মিথ্যা, মানে ভুল। ঠিক আছে, ব্যাকটেরিয়া নিয়ে নিচের কোন উক্তিটি হচ্ছে আমাদের মিথ্যা। আচ্ছা, এগুলো একাকী বসবাস করতে পারে না, ভুল, এটাই একটা পেয়ে গেলাম, মিথ্যা। কারণ ব্যাকটেরিয়া কিন্তু এককোষী এবং এরা ইচ্ছা করলে একাও বসবাস করতে পারে, দলবদ্ধভাবেও বসবাস করতে পারে, এটা আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি। আরও একটা ভুল আছে এখানে, সেটা হচ্ছে এটা, এরা মাইটোসিস পদ্ধতিতে প্রজনন করে না। এরা কিন্তু এটা কিন্তু মাইটোসিস পদ্ধতিতে প্রজনন করে না, এরা দ্বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে প্রজনন করে। হ্যাঁ, এরা দ্বিভাজন প্রক্রিয়ায় প্রজনন করে। তো যেহেতু দুইটা আনসার, তোমার যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, যে কোনো একটা ক্লিক করলেই হবে, এটাই বেশি কারেক্ট। হ্যাঁ, এখন এটা আগে আসতো যে দুইটা আনসার হয়, এই টাইপের কোশ্চেন অনেক আগে আসতো, এখন এই টাইপের কোশ্চেন বলা যায় আসেই না। সো এটা এই কোশ্চেনে ভুল আছে যেহেতু দুইটাই আনসার, কিন্তু দুইটাই যদি থাকে এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এটাকে দেখাবো যে ব্যাকটেরিয়া একাকী বসবাস করতে পারে, তো তোমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের মধ্যে দেখলেই দেখবা যে ব্যাকটেরিয়া একাকীও বসবাস করতে পারে, দলবদ্ধভাবেও বসবাস করতে পারে। ব্যাকটেরিয়ার জন্য নিচের কোনটি সঠিক নয়, আবারও নিচের কোনটি মিথ্যা, সেম এই টাইপের কোয়েশ্চেন, নিচের কোনটি ব্যাকটেরিয়ার জন্য মিথ্যা, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের, আচ্ছা, ফ্লাজেলা যুক্ত ব্যাকটেরিয়া চলাচল করতে পারে। ঠিক আছে, কারণ ফ্লাজেলা তো আমাদের চলাচলেই সাহায্য করে, যারা আমরা ক্লাস করছো তারা জানো ফ্লাজেলাগুলো কীতে সাহায্য করে, এই যে ফ্লাজেলাগুলো হচ্ছে আমাদের চলাচলে সাহায্য করে। তারপরে অজৈব লবণে জারিত হয়, এটাও ঠিক আছে। দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, ঠিক আছে। সবসময় ক্ষতিকারক, এইটা ভুল। হ্যাঁ, সবসময় ক্ষতিকারক, এইটা ভুল। কেন ভুল, কারণ আমরা জানি ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে একটু আগে আমরা পড়ে আসলাম। তো এখানে যে বলছে সবসময় ক্ষতিকারক, ব্যাপারটা এরকম না, মাঝে মধ্যে ব্যাকটেরিয়া আমাদের সাহায্য করতে পারে। আচ্ছা, এখন আসি নিচের কোন তথ্যটি সঠিক নয়, আবারও নিচের কোনটি মিথ্যা। আচ্ছা, এটার আনসার হবে, হ্যাঁ এটাই ভুল। দেখো, সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া ভিটামিন B12 প্রস্তুত হয় না, সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া কিন্তু কখনোই ভিটামিন B12 প্রস্তুত করবে না। আচ্ছা, এই টাইপের যে বড় বড় সঠিক নয় এই টাইপের কোয়েশ্চেন আগে আসতো, এখন এক লাইনের কোয়েশ্চেন আসে, যে এখন এরকম। ঠিক আছে, এই যে 1 থেকে 4 যেরকম, এখন এর টাইপ হচ্ছে এরকম। আমি আবারও বলতেছি, এখন এর মেডিকেলের কোয়েশ্চেন আসার প্যাটার্ন হচ্ছে এরকম, এক লাইন এক শব্দের কোয়েশ্চেন। কিন্তু এই যে কোনটি অসত্য, কোনটি সত্য হয়েও অসত্য, কোনটি অসত্য নয়, কোনটি সত্য নয়, এই টাইপের বড় বড় যে বড় অপশনের কোয়েশ্চেনগুলো এগুলো আগে আসতো, এখন তেমন একটা আসে না। ঠিক আছে, তো আমরা দেখি নিচের কোন তথ্যটি সঠিক নয়। দেখো, সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া থেকে ভিটামিন প্রস্তুত হয়, ভুল। এটা তৈরি হয় কিন্তু আমাদের হচ্ছে, মনে আছে কোন ব্যাকটেরিয়া থেকে, দেখো আমাদের ভিটামিন তৈরি হয় হচ্ছে, এই যে ভিটামিন তৈরিতে আমাদের ব্যবহার হচ্ছে কোলি ব্যাকটেরিয়া। হ্যাঁ, ভিটামিন তৈরিতে আমাদের ব্যবহার হয় হচ্ছে কোলি ব্যাকটেরিয়া, নট হচ্ছে সিউডোমোনাস। সো সিউডোমোনাস ব্যাকটেরিয়া যেহেতু এখানে দিচ্ছে, ওই কথাটাই ভুল। ভিটামিন তৈরিতে কিন্তু আমাদের ব্যবহার করা হয় কোলি ব্যাকটেরিয়া, কোলি ব্যাকটেরিয়া। সো এই কথাটাই ভুল। সো আনসার সাথে রে। তারপর কি বলছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যা দিয়ে গঠিত, দেখছো কমন কোয়েশ্চেন, আবারও রিপিট আসছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে মুরামিক অ্যাসিড দ্বারা গঠিত। হ্যাঁ, আমরা পড়ছিলাম মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড আর মিউকোপ্রোটিন, এই তিনটা দ্বারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত, মনে আছে? চলো দেখে আসি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যে মুরামিক অ্যাসিড দ্বারাও গঠিত হইতে পারে। এই যে এই যে মুরামিক অ্যাসিড, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর, মুরামিক অ্যাসিড বা টিকোইক অ্যাসিড। সো বলছিলাম এই তিনটা অনেক ইম্পর্টেন্ট, মনে আছে? পড়ানোর সময় কিন্তু আমি সব কথা বলে দিই, ওগুলাই মেডিকেলে আসে। সো মিউকোপ্রোটিন দিয়ে একটা মেডিকেলের মিউকোপ্রোটিন দিয়ে একটা মেডিকেলের কোয়েশ্চেন পেলাম, মুরামিক অ্যাসিড দিয়েও একটা মেডিকেলের কোয়েশ্চেন পেলাম, আর একটা হচ্ছে আমাদের টিকোইক অ্যাসিড দিয়েও আমরা মেডিকেলে
কোশ্চেন পাইনি এখনও, এই দুটো দিয়ে পাইছি। সো এই তিনটে নামই মনে রাখবা যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান হচ্ছে, প্রধান উপাদান বললে মিউকোপ্রোটিন, আরও দুইটা উপাদান আছে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, এই দুইটা নামও তোমার মনে রাখা লাগবে। ওকে, বিশ্ববিদ্যালয়গুলো আমি এখন স্কিপ করতেছি। আচ্ছা, আমাদের মেডিকেলের কোয়েশ্চেনগুলো হচ্ছে সলভ হয়ে গেল, ঠিক আছে। আর বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেনগুলো আদি কোয়েশ্চেন এগুলো হচ্ছে আমরা যে টপিকটি স্কিপ করে আসছিলাম না, ওই যে কী বলে দাঁড়াবো একটু দেখাই। এই যে এখান থেকে এই যে ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এখান থেকে একটা কোয়েশ্চেন দিচ্ছে ওইখানে, আরেকটা দিচ্ছে নিচের কোনটা গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এগুলো। বাট এগুলো হচ্ছে সিলেবাস বহির্ভূত এখন, ঠিক আছে। এগুলো বর্তমানে সিলেবাস বহির্ভূত, তোমাদের কারো কারো কলেজে হয়তো বা পড়াতে পারে। দেখো মেডিকেলে কোনো কোয়েশ্চেন আসে না এখান থেকে, ঠিক আছে। যেহেতু এই দুইটা টপিক সিলেবাস বহির্ভূত, এটাও সিলেবাস বহির্ভূত, এটাও সিলেবাস বহির্ভূত, সো কারো কারো ক্লাসে হয়তো বা পড়াতে পারে, ঠিক আছে। সো যদি না পড়তে চাও দরকার নেই, আমি জাস্ট একটা পড়াই দিই যে ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস, এটা একটু পড়াই দিই। দেখো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাসে অ্যাট্রিকাস মানে কি? অ্যাট্রিকাস মানে হচ্ছে যাদের দেহে কোনো ফ্লাজেলা থাকে না, তারা হচ্ছে অ্যাট্রিকাস। এ মানে কি? এ মানে নাই, আমরা জানি। এ মানে কি? এ মানে নাই, এ মানে নাই। সো অ্যাট্রিকাস মানে যাদের দেহে কোনো ফ্লাজেলা নাই, তারা হচ্ছে অ্যাট্রিকাস। মনোট্রিকাস, মনো মানে এক, মনো মানে এক, মনো মানে কি? মনো মানে এক, সো যাদের দেহে একটি মাত্র ফ্লাজেলা। তারপর হচ্ছে এই দুইটাই জাস্ট পড়ো, আর এখান থেকে কিছু লাগবে না, হ্যাঁ। সো এইটার একটু এক্সাম্পল পড়তে হবে যে ভাইব্রিও কলেরা। ভিব্রিও কলেরা মানে যেটা হচ্ছে কলেরা রোগের ব্যাকটেরিয়া, ওইটা এক ধরনের মনোট্রিকাস ব্যাকটেরিয়া, এটা মনে রাখা লাগবে। সো এই দুইটাই জাস্ট পড়ো যে অ্যাট্রিকাস মানে কি? অ্যাট্রিকাস মানে হচ্ছে নাই, ফ্লাজেলা নাই। মনোট্রিকাস মানে একটি মাত্র ফ্লাজেলা, এটার এক্সাম্পল কি? মনোট্রিকাস ব্যাকটেরিয়ার উদাহরণ কি? ভিব্রিও কলেরা। এইটুকু জাস্ট পড়ো, আর কিছু পড়া লাগবে না। আর যদি খুব বেশি ভালো পড়তে চাও, কোনগুলা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এখন গ্রাম পজিটিভ মানে কি, গ্রাম নেগেটিভ মানে কি, এই ডিটেলসে আমি যাচ্ছেই না, কোনো দরকার নেই তোমাদের এই লেভেলে গ্রাম পজিটিভ মানে কি, গ্রাম নেগেটিভ মানে কি, কোনো দরকার নাই, হ্যাঁ। জাস্ট যদি পারো তাহলে এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলার নামগুলো একটু মনে রাখো, যে কোনো একটার মনে রাখলেই হয়। আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নামগুলোই মনে রাখি। গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ দুইটারই নাম মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট যেগুলো হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ওগুলো একবার দেখতে পারো, হ্যাঁ। যেগুলো হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ওইটা একটু দেখতে পারো। ওকে, কী কী আছে আমাদের? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, ঠিক আছে। সো দেখো সবগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই তিনটার মধ্যে ট আছে। ক্লস্ট্রিডিয়াম, এখানে ট আছে। স্ট্রেপ্টোকক্কাস, এখানেও দুইবার ট আছে। স্টাফাইলোকক্কাস, এখানেও শুরুতে ট আছে। সো এইভাবে একটু মনে রাখতে পারো যেসব ব্যাকটেরিয়া ট থাকে ওগুলো পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড, এখানেও ট আছে। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এখানেও ট আছে। অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, এখানেও ট আছে, ঠিক আছে। সো যেই সব ব্যাকটেরিয়ায় ট আছে মূলত ওগুলাই হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এইভাবে একটু মনে রাখতে পারো, হ্যাঁ। যতটুকু মনে থাকে, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট যেগুলো ট আছে এগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মনে থাকলে ভালো। আমাদের ব্যাকটেরিয়াও সাকসেসফুলভাবে শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাইও। আজকে আমরা দেখি একটু ম্যালেরিয়া জাস্ট শুরু করবো আজকে, ম্যালেরিয়া একটু, হ্যাঁ। আমাদের কী শেষ হলো? আমাদের প্রথমে হচ্ছে ভাইরাস শেষ হলো, তারপর আমরা বললাম হচ্ছে ব্যাকটেরিয়া। ভাইরাস শেষ, ব্যাকটেরিয়া শেষ, এখন আমাদের ম্যালেরিয়া পড়লেই আমাদের এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাপ্টার, সো এটা একটু বেশি ক্লাস লাগবেই, স্বাভাবিক, হ্যাঁ। সো ম্যালেরিয়া পরজীবী আমরা পড়ি, দেখো। আচ্ছা, প্লাজমোডিয়াম গণের 60টা প্রজাতি ম্যালেরিয়া পরজীবী নামে পরিচিত। সো ম্যালেরিয়া পরজীবী কোন গণের? ফার্স্ট কোয়েশ্চেন, ম্যালেরিয়া পরজীবী কোন গণের? অ্যান্সার হবে প্লাজমোডিয়াম, ইম্পর্ট্যান্ট। ম্যালেরিয়া পরজীবী কোন গণের? অ্যান্সার হবে প্লাজমোডিয়াম। এবং প্লাজমোডিয়াম গণের কয়টা প্রজাতি ম্যালেরিয়া নামে পরিচিত? 60টা। সো এটা মনে রাখা ইম্পর্টেন্ট, দুইটা ইনফরমেশন। এক নম্বর হচ্ছে ম্যালেরিয়া পরজীবী কোন গণের, প্লাজমোডিয়াম, এবং দুই নম্বর হচ্ছে কয়টা প্রজাতি? 60টা প্রজাতি। এই দুইটা মনে রাখতে হবে। আচ্ছা, 60টা প্রজাতির মধ্যে 60টা প্রজাতি কি মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে? অ্যান্সার হচ্ছে না। 60টা ম্যালেরিয়ার প্রজাতি, 60টা যে ম্যালেরিয়ার প্রজাতি আছে, 60টা ম্যালেরিয়ার প্রজাতি মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারবে না। মাত্র রোগ সৃষ্টি করতে পারবে হচ্ছে
4টা প্রজাতি এবং এটা 5 স্টার। কয়টা প্রজাতি মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে? দেখো ম্যালেরিয়া পরজীবী আছে 60টা, 60টার মধ্যে মাত্র এমন 4টা পরজীবীর আল্লাহ এরকম পাওয়ার দিছে যারা কিনা মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব, কোন 4টা প্রজাতি, এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, ওভালি, ভাইবেক্স, ম্যালেরিয়া, এগুলো কীভাবে পড়তে হবে, মনে রাখার ট্রিক্স সব শিখিয়ে দেবো নেক্সট ক্লাসে। তাহলে আমরা এই ছক দ্বারা শুরু করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই ছক থেকে পড়া শুরু করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্সে জানিও। আল্লাহ হাফেজ।